হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম এগেন টু মাই চ্যানেল কেমিস্ট্রি ওয়ালা এসপি। আশা করি তোমরা সকলে ভীষণ ভালো আছো, সুস্থ আছো। তোমাদের প্রস্তুতি ভীষণ সুন্দরভাবে চলছে। তোমাদের আসন্ন 2025 সালের ফাইনাল পরীক্ষার জন্য তোমাদের সাফল্য কামনা করি। তোমাদের জন্য শুভেচ্ছা ও শুভকামনা রইল। তোমাদের পরীক্ষা কিন্তু আর বেশি দিন নেই। তোমাদের পরীক্ষা বছরের হিসাব বাদ দিয়ে, মাসের হিসাব বাদ দিয়ে, সপ্তাহের হিসাব বাদ দিয়ে এখন দিনের হিসাবে এসে পড়লো। আর মাত্র 4 দিন রইল। ঠিক আছে, তোমরা 4 দিন পরে পঞ্চম দিনে পরীক্ষা পরীক্ষা অর্থাৎ মাধ্যমিক পরীক্ষা ফেস করতে চলেছ। প্রথম পরীক্ষা, কোনো অসুবিধা নেই, অযথা টেনশন নিও না, মনের জোর নিয়ে হাসি মুখে পরীক্ষা ফেস করো। অবশ্যই তোমাদের পরীক্ষা ভালো হবে। যেহেতু পরীক্ষা চলে এসছে, আর বেশি সময় নেই। এখন সব থেকে বেশি যেটা জরুরি, নিজেদের পড়াশোনাটাকে নিজেরা গুছিয়ে নেওয়া, প্রচুর রিভিশন করা, সম্পূর্ণ নিজের হিসাবে। যে কারণে আমি এখন বেশি ভিডিও তোমাদের জন্য আপলোড করছি না, খুব ছোট্ট ভিডিও। যে কারণে আজকে সারা দিনের মধ্যে আমি একটি ভিডিও এখন এমসিকিউ প্র্যাকটিস সেট নাম্বার 6 তোমাদের জন্য আপলোড করলাম। খুব অল্প সময়ের মধ্যে তোমরা আজকে এই 15টি প্রশ্ন এমসিকিউ সেটের 6-এর 15টি প্রশ্ন দেখে নাও, চেক করে নাও। ফলে একটা ভৌতবিজ্ঞানের প্র্যাকটিসের মধ্যে তোমরা থাকতে পারবে। যে কারণে চলো আজকে এমসিকিউ প্র্যাকটিস সেট নাম্বার 6। এমসিকিউ প্র্যাকটিস সেট ফাইনাল রাউন্ডের 6th প্র্যাকটিস সেট তোমাদের সামনে। 15টি এমসিকিউ সলভ করতে হবে। এখন যেহেতু তোমাদের পরীক্ষা একেবারেই সামনে, যে কারণে এখন আর অন্য কোনো ভিডিও আপলোড করছি না। এখন তোমাদের একদম ছোট প্রশ্ন, যেগুলো খুব সহজেই তোমরা সলভ করতে পারবে, সেই প্রশ্নগুলোই তোমাদের সামনে দিচ্ছি। ঠিক আছে, চলো। প্রথম প্রশ্ন দেখো 1.1। বায়োগ্যাসের মূল উপাদান হলো অপশন এ ইথেন, অপশন বি মিথেন, অপশন সি প্রোপেন, অপশন ডি বিউটেন। বায়োগ্যাসের মূল উপাদান, ঠিক একই রকমভাবে 15টি প্রশ্ন আজকে আনসার তোমরা আগে দেবে। তারপরে তোমরা নিজেরাও চেক করবে তোমরা কত আনসার করতে পারলে। তারপরে নিজেরাও জাজমেন্ট করতে আসতে দেখতে পারবে যে 15তে তোমার স্কোর কত হলো, তুমি কোনগুলো পারলে না, তারপরে কেন পারলে না সেগুলো আমি বুঝিয়ে দেবো। সেই কারণগুলো তোমরা দেখে নেবে, যাতে পরবর্তীকালে তোমাদের সেইগুলো আর ভুল না হয়। প্রত্যেকটি প্রশ্ন খুব শান্তভাবে উত্তর দেবে। বায়োগ্যাসের মূল উপাদান ইথেন, মিথেন, প্রোপেন, বিউটেন। ইথেন, মিথেন, প্রোপেন, বিউটেন বায়োগ্যাসের মূল উপাদান। সঠিক উত্তর হবে মিথেন, অপশন বি মিথেন। বায়োগ্যাসের মূল উপাদান হচ্ছে মিথেন। ওকে, 1.1 এর অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। 1.1 এর বি, বায়োগ্যাসের মূল উপাদান হচ্ছে মিথেন, যেখানে বিউটেন হচ্ছে এলপিজি গ্যাসের মূল উপাদান। ওকে, বিউটেন এলপিজি গ্যাসের মূল উপাদান। চলো 1.2। 11.2 লিটার কোনো আদর্শ গ্যাসের জন্য এসটিপিতে পিভি এর মান কত? 11.2 লিটার কোনো আদর্শ গ্যাসের জন্য অপশন এ 2 RT, অপশন বি RT, অপশন সি 0.5 RT, অপশন ডি 11.2 RT। এটা তোমাদের বহুবার আমি করিয়েছি, বহুবার। 11.2 লিটার কোনো আদর্শ গ্যাসের জন্য এসটিপিতে পিভি এর মান কত? এ হবে, বি হবে, সি হবে, নাকি ডি হবে? চলো ক্যালকুলেট করে দেখা যাক। তোমরা নিশ্চয়ই এতক্ষণে তোমরা করে ফেলেছো। খুবই সহজ। 1.2 দেখো। আচ্ছা, আদর্শ গ্যাস সমীকরণটা কি? আদর্শ গ্যাস সমীকরণ হচ্ছে পিভি সমান এন আর টি, যেখানে এনটা হচ্ছে মোল সংখ্যা। ঠিক আছে, পিভির মান বের করতে বলেছে। আচ্ছা, 11.2 লিটার আমরা কি জানি? আমরা জানি এসটিপিতে যে কোনো গ্যাসের 22.4 লিটার সমান কত মোল? 22.4 লিটার সমান 1 মোল। এখানে কত রয়েছে? 11.2 লিটার। সুতরাং 11.2 লিটার মানে কত? হাফ মোল। হাফ মোল মানে কত? হাফ মোল মানে 0.5 মোল, তাই তো? 0.5 মোল। সুতরাং এসটিপিতে 11.2 লিটার গ্যাসের জন্য পিভি সমান হবে এন এর জায়গায় কত বসে গেল? 0.5 RT। ওকে, পেয়ে গেলে। তাহলে পিভি সমান কত হচ্ছে? পিভি সমান হচ্ছে 0.5 RT। ক্লিয়ার? চলো দেখি কোথায় 0.5 RT অপশনটি রয়েছে। দেখো 0.5 RT রয়েছে অপশন সিতে। অপশন সিতে রয়েছে 0.5 RT। তাহলে 1.2 এর উত্তর হলো অপশন সি। 1.3 তে চলো। 1 মোল কার্বন 1 মোল অক্সিজেনের সঙ্গে সম্পূর্ণভাবে বিক্রিয়া করলে CO2 এর কতগুলো অণু উৎপন্ন হবে? চলো দেখে নিই, এটাও দেখে নিই। 1 মোল কার্বন 1 মোল অক্সিজেনের সঙ্গে দেখে না। 1.3 এটাও বুঝিয়ে দিচ্ছি। 1 মোল কার্বন 1 মোল অক্সিজেনের সঙ্গে সম্পূর্ণ বিক্রিয়া করলে উৎপন্ন হয় 1 মোল কার্বন ডাইঅক্সাইড। ক্লিয়ার? তাহলে এটা কত? এটা 1 মোল, এটা 1 মোল। পরেরটা এটাও 1 মোল অক্সিজেন, এটাও 1 মোল। ঠিক আছে, তাহলে উৎপন্ন কার্বন ডাইঅক্সাইড দেখতে পাচ্ছ একটা অণু তার আগে 1 আছে, তার মানে এটাও 1 মোল। তাহলে 1 মোল কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়েছে। এখন 1 মোল যে কোনো গ্যাসে
1 মোল যে কোনো গ্যাসে আমরা জানি অ্যাভোগাড্রোর সংখ্যক অণু থাকে, আমরা প্রত্যেকে জানি। তাহলে কত সেটা? 6.022 ইন্টু 10⁻23। ওকে, 1 মোল যে কোনো গ্যাস, 1 মোল কার্বন ডাইঅক্সাইডে এত সংখ্যক অণু থাকে, 1 মোল অক্সিজেনে এতগুলো অণু থাকে, 1 মোল কার্বনের মধ্যে এতগুলো পরমাণু থাকে, 1 মোল নাইট্রোজেন মধ্যে এতগুলো অণু থাকে, ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে, তাহলে চলো দেখি কোথায় অপশনটি রয়েছে। দেখি অ্যাভোগাড্রোর সংখ্যা, এই যে এটা রয়েছে 6.022 ইন্টু 10⁻22। দেখো 6.022 ইন্টু 23। আচ্ছা, এটা অপশন এ হবে উত্তর, কারণ দেখতে পাচ্ছি 6.055 না, এটা হবে 6.022। ওকে, 6.022 ইন্টু 10⁻23। বি হবে না, সি প্রশ্নই নেই, ডি এরও প্রশ্ন নেই, তাহলে উত্তর হবে এ, কিন্তু এখানে হবে 6.022 ইন্টু 10⁻23। ক্লিয়ার? তাহলে 1.3 উত্তর হলো অপশন এ। আচ্ছা, 1.4, সাদা আলোর বর্ণালীতে কোন আলোর চ্যুতি সবচেয়ে কম হয়? অপশন এ লাল, অপশন বি নীল, অপশন সি সবুজ, অপশন ডি কমলা। চলো, সাদা আলোর বর্ণালীতে আমি যদি প্রিজম দিয়েই ব্যাখ্যা করি, সাদা আলো এসে পড়লো প্রতিসরণের পর এইভাবে, সব থেকে বলছে চ্যুতি সবচেয়ে কম, চ্যুতি সবচেয়ে কম। দুটো আমাদের মনে রাখতে হয়, একটা চ্যুতি সবচেয়ে বেশি, একটা চ্যুতি সবচেয়ে কম। এটাই সাধারণত ঘুরিয়ে ফিরিয়ে বেশি আসে। কোন বর্ণের আলো চ্যুতি সবচেয়ে কম হয়? উত্তর হবে লাল, কারণ আমরা জানি সাদা আলো 7টি বর্ণের সমষ্টি, লাল আলো প্রায় সোজা পথে বেরিয়ে যায়, আর সব থেকে বেশি বিচ্যুতি কার হয়? বেগুনি বর্ণের, আমরা জানি। তাহলে যেহেতু বলছে কোন আলোর চ্যুতি সবচেয়ে কম হবে, তাহলে উত্তর হবে লাল। চলো 1.5, তাহলে 1.4-এরটা উত্তর হলো কোনটা? 1.4-এর উত্তর হলো এ। দিনের বেলায় আকাশকে নীল দেখায় কারণ? অপশন এ বিচ্ছুরণ, অপশন বি বিক্ষেপণ, অপশন সি প্রতিসরণ, অপশন ডি প্রতিফলন। দিনের বেলায় আকাশকে নীল দেখায় আলোর কোন ধর্মের জন্য? বিচ্ছুরণ, বিক্ষেপণ, প্রতিসরণ, প্রতিফলন। সঠিক উত্তর কি হবে? দিনের বেলায় আকাশকে নীল দেখায় সঠিক উত্তর হবে বি, অপশন বি বিক্ষেপণ। আলোকের বিক্ষেপণ ধর্মের জন্য দিনের বেলায় আকাশকে নীল দেখায়। ঠিক আছে, নীল বর্ণ দেখায়, নীল বর্ণের প্রতি আমাদের চোখ বেশি সংবেদনশীল। ঠিক আছে, আর নীল বর্ণ ছড়িয়ে পড়ে বেশি, অর্থাৎ বিক্ষেপণের মাত্রা, নীল বর্ণের বিক্ষেপণের মাত্রা কি হয়? নীল বর্ণের বিক্ষেপণের মাত্রা বেশি হয়, যেহেতু নীল বর্ণের আলোর তরঙ্গ দৈর্ঘ্য কম। এবার র্যালির সূত্র অনুযায়ী আমরা জানি I proportional to 1 by lambda to the power 4, যেহেতু তরঙ্গ দৈর্ঘ্য কম, এর বিক্ষেপণের মাত্রা বেশি। ঠিক আছে, যাই হোক, তাহলে দেখো এটা হলো 1.6। নিউট্রাল তারের রং হলো? অপশন এ লাল, অপশন বি নীল, অপশন সি সবুজ, অপশন ডি কালো। নিউট্রাল তারের রং এদের মধ্যে কোনটি? দেখো, এই প্রশ্নগুলো ভুল করলে কিন্তু চলবে না, একদম ডিরেক্ট আনসার। এগুলো কোনো কনসেপচুয়াল ব্যাপার নয়, এগুলো সরাসরি নাম্বার পাওয়া যাবে, ভুল হওয়ার কোনো সম্ভাবনা নেই। লাল, নীল, সবুজ, কালো, কোনটা উত্তর হবে? লাল, নীল, সবুজ, কালো। নিউট্রাল তারের আন্তর্জাতিক নিয়ম অনুসারে, আন্তর্জাতিক নিয়ম অনুসারে নিউট্রাল তারের রং হচ্ছে নীল। লাল নয়, সবুজ নয়, কালো নয়, আন্তর্জাতিক নিয়ম অনুসারে নিউট্রাল তারের রং হচ্ছে নীল। 1.7, ফিউজ তারের বৈশিষ্ট্য হলো? অপশন এ রোধ উচ্চ, গলনাঙ্ক উচ্চ, অপশন বি রোধ নিম্ন, গলনাঙ্ক নিম্ন, অপশন সি রোধ নিম্ন, গলনাঙ্ক উচ্চ, অপশন ডি রোধ উচ্চ, গলনাঙ্ক নিম্ন। ফিউজ তারের বৈশিষ্ট্য ভালো করে দেখো, ফিউজ তারের বৈশিষ্ট্য, যদিও ফিউজ তারের আর সাথে হিটারের তারের একটুখানি পার্থক্য রয়েছে, সাদৃশ্য বৈসাদৃশ্য দুটোই রয়েছে, কিন্তু ফিউজ তারের সাথে বৈদ্যুতিক হিটারের তারের একটু পার্থক্য রয়েছে, সেটা বলে দেবো আমি তোমাদের। ফিউজ তারের বৈশিষ্ট্য বলো, এ বি সি ডির মধ্যে কোনটা হবে? ফিউজ তারের বৈশিষ্ট্য, রোধ উচ্চ, গলনাঙ্ক উচ্চ, রোধ নিম্ন, গলনাঙ্ক নিম্ন, অপশন সি রোধ নিম্ন, গলনাঙ্ক উচ্চ, অপশন ডি রোধ উচ্চ, গলনাঙ্ক নিম্ন। অবশ্যই ফিউজ তারের বৈশিষ্ট্য হবে অপশন ডি, অবশ্যই ফিউজ তারের বৈশিষ্ট্য হবে রোধ উচ্চ আর গলনাঙ্ক নিম্ন। যেখানে আমি তোমাদের বলেছিলাম রোধ উচ্চ, ফিউজ তারের রোধ উচ্চ, আবার বৈদ্যুতিক হিটারের রোধ উচ্চ, দুটোরই এটা সাদৃশ্য। আর বৈসাদৃশ্য পার্থক্যটা হলো ফিউজ তারের গলনাঙ্ক নিম্ন রাখা হয়, যেখানে বৈদ্যুতিক হিটারের তারের গলনাঙ্ক উচ্চ রাখা হয়। ঠিক আছে, তাহলে একটা সাদৃশ্য একটা বৈসাদৃশ্য মনে রেখো, এটা কিন্তু পরীক্ষায় আসে। ফিউজ তারের সঙ্গে বৈদ্যুতিক হিটারের তারের পার্থক্য, আর মিল, আর একটা মিল একটা অমিল। চলো 1.8, কঠিনের কত প্রকার তাপীয় প্রসারণ গুণাঙ্ক আছে? অপশন এ 1, অপশন বি 2, অপশন সি 3, অপশন ডি 4। কঠিনের কত প্রকার তাপীয় প্রসারণ গুণাঙ্ক আছে? 1, 2, 3, 4। এটা প্রত্যেকে পারবে, খুবই সহজ একটি প্রশ্ন। সঠিক উত্তর হবে, সঠিক উত্তর কোনটা হবে? অপশন সি 3। কঠিনের 3 প্রকার তাপীয় প্রসারণ গুণাঙ্ক আছে, আলফা তথা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, বিটা তথা ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক, গামা তথা আয়তন প্রসারণ গুণাঙ্ক। ওকে, কঠিনের 3 প্রকার প্রসারণ গুণাঙ্ক আছে, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক, আয়তন প্রসারণ গুণাঙ্ক। আচ্ছা 1.9,
পারমাণবিক বোমার ভিত্তি হলো অপশন এ প্রাকৃতিক তেজস্ক্রিয়তা, অপশন বি নিউক্লিয় বিভাজন, অপশন সি নিউক্লিয় সংযোজন, অপশন ডি রাসায়নিক বিক্রিয়া। ভালো করে দেখো, পারমাণবিক বোমা কিন্তু বলছে, হ্যাঁ, এখানে কিন্তু হাইড্রোজেন বোমা বলেনি, পারমাণবিক বোমা বলেছে। তাহলে পারমাণবিক বোমার ভিত্তি কোনটা? প্রাকৃতিক তেজস্ক্রিয়তা, নিউক্লিয় বিভাজন, নিউক্লিয় সংযোজন নাকি রাসায়নিক বিক্রিয়া? খুব সুন্দর করে ঠান্ডা মাথায় পরে উত্তর দাও। 1.9 এর কোনটা উত্তর হবে? পারমাণবিক বোমার ভিত্তি। সঠিক উত্তর হবে, এতক্ষণে নিশ্চয়ই তোমরা করে ফেলেছো, পারমাণবিক বোমার ভিত্তি ABCDর মধ্যে সঠিক কোনটা হবে? অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার, অপশন বি। অপশন বি। কেন? নিউক্লিয় বিভাজন বিক্রিয়ায়, পারমাণবিক বোমায় নিউক্লিয় বিভাজন বিক্রিয়া প্রয়োগ করা হয়। আর হাইড্রোজেন বোমায় কোনটা প্রয়োগ করা হয়? হাইড্রোজেন বোমায় নিউক্লিয় সংযোজন বিক্রিয়া, তোমরা জানো। ঠিক আছে, পারমাণবিক বোমার ক্ষেত্রে কি হয়? পারমাণবিক বোমার ক্ষেত্রে কোনো তেজস্ক্রিয় পদার্থকে কি করা হয়? নিউট্রন কণা দ্বারা আঘাত করা হয়। ঠিক আছে, ভারী মৌলের পরমাণু নিউক্লিয়াসকে নিউট্রন দ্বারা আঘাত করে দুটো হালকা মৌলের নিউক্লিয়াস, সেই সঙ্গে প্রচুর নিউট্রন আর প্রচুর শক্তি উৎপন্ন হয়। চলো 1.10, নিচের কোন ধর্মটি মৌলদের পর্যায়গত ধর্ম নয়? অপশন এ ব্যাসার্ধ, অপশন বি জারণ ধর্ম, অপশন সি তড়িৎ ঋণাত্মকতা, অপশন ডি তেজস্ক্রিয়তা। 1.10 বহুবার তোমাদের এরও প্র্যাকটিস করানো হয়েছে। তাহলে 1.5 এর উত্তর হলো অপশন বি, 1.6 অপশন বি, 1.7 অপশন ডি, 1.8 অপশন সি, 1.9 অপশন বি, 1.10 নাও। নিচের কোন ধর্মটি মৌলদের পর্যায়গত ধর্ম নয়? পিরিয়ডিক প্রপার্টিজ নয়। যে ব্যাসার্ধ হবে না, কারণ ব্যাসার্ধ পর্যায়গত ধর্ম, উত্তর হবে না। জারণ ধর্ম অবশ্যই পর্যায়গত ধর্ম, এটাও উত্তর হবে না। তাহলে উত্তর পর্যায়গত ধর্ম নয়, এই দুটোর মধ্যে উত্তর হবে তড়িৎ ঋণাত্মকতা, তেজস্ক্রিয়তা। তোমরা জানো তড়িৎ ঋণাত্মকতা পর্যায়গত ধর্ম, এটাও হলো না। অবশ্যই তেজস্ক্রিয়তা মৌলের পর্যায়গত ধর্ম নয়, এটা তোমাদের বহুবার প্র্যাকটিস করানো হয়েছে। যে এমন দুটি ধর্মের নাম করো তো, এমন একটি মৌলিক ধর্মের নাম করো যেটি মৌলের পর্যায়গত ধর্ম বা পিরিয়ডিক প্রপার্টিজ নয়, অবশ্যই তেজস্ক্রিয়তা। ক্লিয়ার? তাহলে এটা হয়ে গেল অপশন ডি 10। চলো আর 5টা প্রশ্ন আছে, দেখি কি কি প্রশ্ন আছে। দেখো 1.11, নিচের কোন যৌগটির মধ্যে অণুর অস্তিত্ব নেই? অপশন এ হাইড্রোজেন ক্লোরাইড, অপশন বি ক্যালসিয়াম অক্সাইড, অপশন সি মিথেন, অপশন ডি অ্যামোনিয়া। ভালো করে প্রশ্নটা পড়ো, নিজেরা উত্তর দাও। নিচের কোন যৌগটির মধ্যে অণুর অস্তিত্ব নেই? অণুর অস্তিত্ব নেই। হাইড্রোজেন ক্লোরাইড, ক্যালসিয়াম অক্সাইড, মিথেন, অ্যামোনিয়া, ABCD। নিজের আগে একটু সময় নাও, তারপর আমি তোমাদের বলে দেবো। যখনই প্রশ্নটা পড়লাম কোন যৌগটির মধ্যে অণুর অস্তিত্ব নেই, সঙ্গে সঙ্গে একটা বিষয় আমার মাথায় এলো, সেটা হচ্ছে অণুর অস্তিত্ব কাদের থাকে না? অণুর অস্তিত্ব থাকে না কাদের? অণুর অস্তিত্ব থাকে না যারা আয়নীয় যৌগ হয় বা যারা তড়িৎযোজী যৌগ হয়। ঠিক আছে, আয়নীয় যৌগ হয়। এখন দেখতে হবে এই 4টে যৌগের মধ্যে আয়নীয় যৌগ কোনটা। আমি তোমাদের শিখিয়েছি ধাতু আর অধাতুর সমন্বয়ে গঠিত যৌগ কি হয়? আয়নীয় যৌগ। আর দুটি অধাতুর সমন্বয়ে, দুই বা ততোধিক অধাতুর সমন্বয়ে গঠিত যৌগ হয় সমযোজী যৌগ। এখানে হাইড্রোজেন ক্লোরাইডের হাইড্রোজেন অধাতু, ক্লোরিন অধাতু, তাহলে এটা সমযোজী যৌগ, তাহলে এর অণুর অস্তিত্ব আছে, তাহলে এটা উত্তর হবে না। আচ্ছা, মিথেন, কার্বন আর হাইড্রোজেন, কার্বন অধাতু, হাইড্রোজেন অধাতু, তাহলে দুটোই অধাতু, তাহলে এটাও সমযোজী যৌগ, তাহলে এরও অণুর অস্তিত্ব আছে, তাহলে এটাও উত্তর হবে না। অ্যামোনিয়া, নাইট্রোজেন আর হাইড্রোজেন, NH3, নাইট্রোজেনও অধাতু, হাইড্রোজেনও অধাতু, দুটোই অধাতু, তাহলে এটাও সমযোজী যৌগ, তাহলে এটারও অণুর অস্তিত্ব আছে, এটা উত্তর হবে না। উত্তর হবে বি, ক্যালসিয়াম অক্সাইড। অর্থাৎ 1.11 এর উত্তর হবে অপশন বি। কেন? দেখো ক্যালসিয়াম অক্সাইড, এই যে ক্যালসিয়াম আর অক্সিজেন, ক্যালসিয়াম ধাতু আর অক্সিজেন অধাতু, ধাতু অধাতুর সমন্বয়ে গঠিত যৌগ কি হয়? আয়নীয় যৌগ। আয়নীয় যৌগের অণুর কোনো অস্তিত্ব থাকে না। 1.12, কোনটি তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ? অপশন এ NaCl, অপশন বি HCl, অপশন সি NaOH, অপশন ডি চিনি। এদের মধ্যে কোনটি তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ? NaCl হবে, HCl হবে, NaOH হবে নাকি চিনি হবে? 1.12, এটা করতে নিশ্চয়ই তোমাদের 1-2 সেকেন্ড লাগবে, অলরেডি তোমরা করে ফেলেছো। তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ, NaCl তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, তাহলে এটা উত্তর হবে না। HCl সমযোজী যৌগ হওয়া সত্ত্বেও তোমরা পড়েছো এটা একটা ব্যতিক্রমী, এটা স্টার দিলাম কারণ এটা ব্যতিক্রমী প্রশ্ন, বহুবার পড়েছো যে এমন একটি সমযোজী যৌগের উদাহরণ দাও যেটা জলীয় দ্রবণে তড়িৎ পরিবহন করে, তাই না? তাহলে HCl সমযোজী যৌগ হওয়া সত্ত্বেও জলীয় দ্রবণে আয়ন উৎপন্ন করে, তাই তড়িৎ পরিবহন করে, তাহলে এটাও উত্তর হবে না। NaOH Na+OH- আয়ন উৎপন্ন করে, এটাও তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, তাহলে এটাও উত্তর হবে না। উত্তর হবে চিনি। ঠিক আছে, C12H22O11, চিনি জলীয় দ্রবণে, চিনি দ্রবণে কোনো আয়ন উৎপন্ন করতে পারে না, তাই চিনি তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ। তাহলে 1.12 এর উত্তর হবে অপশন ডি। নাও 1.13, কোন গ্যাসের সংস্পর্শে নেসলার দ্রবণ তামাটে হয়? অপশন এ N2, অপশন বি HCl, অপশন সি NH3, অপশন ডি H2S। কোন গ্যাসের সংস্পর্শে নেসলার দ্রবণ তামাটে বর্ণ ধারণ করে? বলো।
নাইট্রোজেন হবে, হাইড্রোজেন ক্লোরাইড হবে, অ্যামোনিয়া হবে না H2S হবে, এটা প্রত্যেকে পারবে। নেসলার দ্রবণ কোন গ্যাস শনাক্তকরণে ব্যবহৃত হয় তোমরা প্রত্যেকে জানো। নেসলার দ্রবণ ক্ষারীয় K2HgI4 এটা কোন গ্যাসের? এটা উত্তর হবে অপশন সি, অ্যামোনিয়া। কারণ নেসলার দ্রবণ অ্যামোনিয়া গ্যাসের শনাক্তকরণে ব্যবহৃত হয়। তাহলে উত্তর হলো 1.13 এর উত্তর হলো অপশন সি। নাও অ্যালুমিনিয়ামের আকরিক হলো 1.14, অ্যালুমিনিয়ামের আকরিক হলো অপশন এ হিমাটাইট, অপশন বি গিপসাইট, অপশন সি ক্যালামাইন, অপশন ডি ম্যালাকাইট। অ্যালুমিনিয়ামের আকরিক কোনটা? এদের মধ্যে অ্যালুমিনিয়ামের আকরিক কোনটা? চলো সঠিক উত্তর কোনটা হবে? অ্যালুমিনিয়ামের আকরিক হিমাটাইট, গিপসাইট, ক্যালামাইন, ম্যালাকাইট। এদের মধ্যে সঠিক উত্তর হবে গিপসাইট, অপশন বি। অ্যালুমিনিয়ামের আকরিক হলো গিপসাইট। হিমাটাইট কার আকরিক? হিমাটাইট লোহার আকরিক। ক্যালামাইন কার আকরিক? ক্যালামাইন জিঙ্কের আকরিক। ক্যালামাইন কার আকরিক? ক্যালামাইন জিঙ্কের আকরিক। আবার ম্যালাকাইট সেটাও জিঙ্কের আকরিক। ঠিক আছে, এই দুটো জিঙ্কের আকরিক, এটা লোহার আকরিক, আর গিপসাইট হচ্ছে অ্যালুমিনিয়ামের আকরিক। তাহলে অপশন বি 1.14। লাস্ট কোয়েশ্চেন, পিভিসির মনোমারটি হলো 1.15, অপশন ইথিলিন, অপশন বি স্টাইরিন, অপশন সি টেট্রাফ্লোরোইথিলিন, অপশন ডি ভিনাইল ক্লোরাইড। পিভিসির মনোমার কোনটি? এদের মধ্যে পিভিসির মনোমার কোনটি? পিভিসির মনোমার হবে অপশন ডি ভিনাইল ক্লোরাইড। পিভিসির ফুল ফর্ম পলিভিনাইল ক্লোরাইড, পলিটা বাদ দাও, ভিনাইল ক্লোরাইড পড়ে থাকলো, তাহলে ভিনাইল ক্লোরাইড হচ্ছে পিভিসির মনোমার। ইথিলিন কার মনোমার? ইথিলিন পলিথিনের মনোমার, পলিথিনের মনোমার ইথিলিন। ওকে, আর টেট্রাফ্লোরোইথিলিন টেফলনের মনোমার, টেফলনের মনোমার হচ্ছে টেট্রাফ্লোরোইথিলিন। চলো 1.15 এর উত্তর হলো অপশন ডি। তাহলে আজকে তোমাদের আমি 15টি আরও একটি এমসিকিউ প্র্যাকটিস সেটের প্রত্যেকটি প্রশ্ন উত্তর বলে দিলাম, সুন্দর করে বুঝিয়েও দিলাম। তোমরা নিজেরাও আনসার করেছো আমার আগে আগে, তোমরা নিজেরাও চেক করে নিতে পারলে যে 15-র মধ্যে আজকে তোমরা কত স্কোর করলে। ঠিক আছে, পরীক্ষা যেহেতু একদম মুখে চলে এসছে, আমি তোমাদের জন্য শুধুমাত্র এই প্র্যাকটিস করার জন্য এইটাই দিচ্ছি। খুব সহজেও তোমরা অল্প সময়ে তোমাদের নিজেদের সময় বাঁচিয়ে, এখন তোমাদের সব থেকে বেশি যেটা জরুরি নিজেদের সময় বের করে নিজেদের মতন করে রিভিশন দেওয়া, সেজন্য বড় বড় ভিডিও দেওয়ার সময় এখন আর নেই। তাই ছোট ছোট ভিডিও তোমাদের জন্য আপলোড করছি, এগুলো দেখো আর নিজেদেরকে একটু সবসময় প্র্যাকটিসের মধ্যে রাখো। ওকে, খুব তাড়াতাড়ি আবার তোমাদের সঙ্গে দেখা হবে। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো।